ঈশিতার শ্বশুরবাড়িতে বড় সুন্দর একটা সুইমিং পুল ছিল। সেই সুইমিং পুলে ঈশিতার শ্বশুরবাড়ির সকলে গরমকালে স্নান করত। বিয়ের পর ঈশিতাও শ্বশুরবাড়িতে গিয়ে সেই সুইমিং পুলে স্নান করতে শুরু করে। সুইমিং পুলের ঠান্ডা জলে সে দিনের মধ্যে 2 থেকে 3 বার স্নান করে থাকে। এভাবে কয়েকদিনের মধ্যেই শ্বশুরবাড়িতে সেই সুইমিং পুলটাই ঈশিতার খুব পছন্দের জায়গা হয়ে ওঠে। একদিন সকালবেলা ঈশিতা সুইমিং পুলে স্নান করতে নামে। দেখতে দেখতে এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে, কিন্তু ঈশিতা তখনও সুইমিং পুলের মধ্যেই বসে থাকে। কি হলো বৌমা, আর কত ঘন্টা ধরে তুমি স্নান করবে? দুপুর 12টা বেজে গেল। একটু বাদেই কমল আর ওর বাবা অফিস থেকে লাঞ্চ করতে আসবে। তাড়াতাড়ি ওঠো, শাড়ি পরিবর্তন করে রান্নাঘরে গিয়ে রান্না করো। শাশুড়ি মায়ের কথা শুনে ঈশিতা সুইমিং পুল থেকে উঠে জামা কাপড় পরিবর্তন করে রান্নাঘরে চলে যায়। কিন্তু রান্নাঘরে যেতে না যেতেই 2 মিনিটের মধ্যেই ঈশিতা একেবারে ঘেমে যায়। ওরে বাবারি, রান্নাঘরে তো প্রচন্ড গরম। এতক্ষণ আমি সুইমিং পুলে ছিলাম, খুব আরামে ছিলাম। সুইমিং পুলের চারপাশে গাছপালা থাকায় জায়গাটা সারাক্ষণ কত ঠান্ডা হয়ে থাকে। ইস, আমি যদি সুইমিং পুলের ঠান্ডা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারতাম তাহলে কত ভালো হতো। আচ্ছা, আমি তো চাইলেই সুইমিং পুলে রান্না করতে পারি, অসুবিধা কি? এভাবে উল্টোপাল্টা কথা চিন্তা করতে করতেই ঈশিতার মাথায় সুইমিং পুলে রান্না বান্না করার ভূত চেপে ওঠে। তাই সে তখনই একে একে রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র সুইমিং পুলে নিয়ে যেতে শুরু করে। গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন থেকে শুরু করে হাঁড়ি, কড়াই, আলু, পেঁয়াজ, শাকসবজি ইত্যাদি একে একে সে সুইমিং পুলে নিয়ে চলে যায়। এমনকি ঈশিতা বাড়ির মধ্যে থেকে বড় উঁচু একটা টেবিলও বাইরে নিয়ে যায়। সেই টেবিল ঈশিতা সুইমিং পুলের জলের মধ্যে বসিয়ে দেয়, আর টেবিলের উপর গ্যাস ওভেন এবং গ্যাস সিলিন্ডার সেট করে দেয়। এই তো আমার সুইমিং পুল রান্নাঘর একেবারে তৈরি, এবার আমি মনের আনন্দে রান্না করব। এই বলে ঈশিতা সুইমিং পুলের ঠান্ডা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে শুরু করে। এভাবে রান্না করতে ঈশিতা খুবই মজা পায়। বাহ, সুইমিং পুলের ঠান্ডা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি বলে আমার একটুও গরম লাগছে না। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছে, রান্নার একেবারে মনোরম পরিবেশ। অন্যদিকে ঈশিতার শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে ঈশিতাকে কিছুতেই খুঁজে পায় না। এদিক ওদিক খোঁজার পর মালা দেবী যখন ঘরের বাইরে বেরোয় তখন সে ঈশিতাকে সুইমিং পুলে দাঁড়িয়ে রান্না করতে দেখে খুবই অবাক হয়। আরে এ কি সর্বনাশ, বৌমা তুমি সুইমিং পুলে রান্না করছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, তবে এই গরমের মধ্যে আমি যদি রান্নাঘরে রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি গরমে আমার মাথা ফেটে যাবে। রান্নাঘরে ভীষণ গরম, আমি কিছুতেই রান্নাঘরে রান্না করতে পারবো না। তাই আমি সুইমিং পুলের মধ্যেই রান্নাঘর তৈরি করেছি। এখানে রান্না করতে খুব ভালো লাগছে, আমার একটুও গরম লাগছে না জানেন। ঈশিতাকে তার শাশুড়ি মা সুইমিং পুলে রান্নাবান্না করতে বারণ করলেও ঈশিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না। তাই মালা দেবী বাধ্য হয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবে 2-1 ঘন্টার মধ্যেই ঈশিতা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। এরই মধ্যে কমল এবং তার বাবা লাঞ্চ করার জন্য অফিস থেকে বাড়িতে ফিরে আসে। তাদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দেখে ঈশিতা বলে, আরে আরে, তোমরা বাড়ির মধ্যে কোথায় যাচ্ছ? আজকে আমি তোমাদের ডাইনিং টেবিলে খেতে দেব না। তোমরা এই সুইমিং পুলের পাশে বসো, আমি তোমাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি চাও আমার মতো সুইমিং পুলের মধ্যে বসেও খাবার খেতে পারো। আমি তাহলে চেয়ার টেবিলের ব্যবস্থা করতে পারি। তুমি কি আমাদের সাথে মজা করছো? আমরা সুইমিং পুলে বসে খাবার খেতে যাবো কেন? ডাইনিং রুমে এসি চালিয়ে আরাম করে বসে খাবার খাবো। মা আমাকে অনেক আগেই ফোন করে বলেছে তুমি নাকি সুইমিং পুল নিয়ে পাগলামি শুরু করেছো। পাগলামি নয়, এটা বুদ্ধিমানি। যাই হোক, তোমরা ঘরে যাও, আমি তোমাদের খাবার দিয়ে আসছি। কিন্তু আমি তোমাদের সঙ্গে ঘরে বসে খাবো না, আমি সুইমিং পুলেই খাবার খাবো। এই শুনে কমল এবং তার বাবা ডাইনিং রুমে চলে যায়। অন্যদিকে ঈশিতা একে একে সুইমিং পুল থেকে খাবার নিয়ে বাড়ির মধ্যে যেতে থাকে। কিন্তু ঈশিতা যেহেতু 2-3 ঘন্টা ধরে সুইমিং পুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করে, তাই তার শাড়ি পুরোপুরি ভিজে থাকে। তাই বারে বারে খাবার নিয়ে বাড়ির মধ্যে যাওয়া আসা করতে গিয়ে ডাইনিং রুম অনেকটাই জলকাদা হয়ে যায়। কিন্তু ঈশিতা সেটা লক্ষ্য করে না। সে তাড়াতাড়ি করে সবাইকে খাবার পরিবেশন করে আবার সুইমিং পুলে চলে যায়।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই মালাদেবী যখন খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে আসে, তখনই ডাইনিং রুমে পড়ে থাকা জলে পা পিছলে সে পড়ে যায় আর তার কোমরে প্রচন্ড আঘাত লাগে। ওরে বাবারে, আমার কোমর ভেঙে গেল রে, এখানে এত জল পড়লো কিভাবে? ওরে কমল, আমাকে তোল তাড়াতাড়ি। কি আর বলবো, তোমার গুণধর বৌমার কাজ এটা। ভেজা শাড়ি পরে বাড়ি বাড়ি আমাদেরকে খাবার দিতে এলো, আর এখানে এত জল ফেলে দিয়ে চলে গেল। মা, তুমি ওঠো, আস্তে আস্তে ওঠো। এই বলে কমল এবং তার বাবা মালাদেবীকে আস্তে আস্তে তুলে সোফাতে বসিয়ে দেয়। কিন্তু ঈশিতার তাতে কিছুই যায় আসে না। সে এখন প্রত্যেক দিনই সুইমিং পুলে রান্নাবান্না করতে থাকে। সকাল হতে না হতেই ঈশিতা রান্নাবান্নার সমস্ত উপকরণ নিয়ে সুইমিং পুলে রান্না করতে চলে যায়। আর সেই বিকালে একেবারে রাতে রান্না সেরে নিয়ে ঈশিতা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। মাঝে মধ্যে ঈশিতা আবার রাত্রিবেলাও সুইমিং পুলে রান্না করে। তবে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ঈশিতা অবশ্যই গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার এবং রান্নাবান্নার অন্যান্য সামগ্রী সুইমিং পুল থেকে তুলে বাড়ির মধ্যে রেখে দেয়। কিন্তু আজকে ঈশিতা মনে মনে ভাবে, দূর, প্রত্যেক দিন এরকম জিনিসপত্র বাড়ির মধ্যে নিয়ে যাওয়া আসা করতে আমার আর ভালো লাগে না। তাছাড়া এত ভারী সিলিন্ডার নিয়ে যাওয়া আসা করতে করতে আমার হাতেও অনেক ব্যথা হয়েছে। আজকে বরং এগুলো বাইরেই থাক, সেই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে রান্না করতেই হবে। এই ভেবে ঈশিতা সমস্ত জিনিসপত্র সুইমিং পুলে রেখেই ঘুমাতে চলে যায়। কিন্তু মাঝরাত্রিবেলা দুটো চোর পাঁচিল অতিক্রম করে মেন গেটের মধ্যে প্রবেশ করে আর সুইমিং পুলে রান্নাবান্নার যা যা সামগ্রী থাকে সমস্ত কিছু চোর দুটো নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে ঈশিতা যখন রান্না করার জন্য সুইমিং পুলে যায়, তখন সে কোনো জিনিসপত্রই খুঁজে পায় না। এ বাবা, সব জিনিসপত্রগুলো কোথায় গেল? এখনো তো ঘুম থেকে কেউ ওঠেনি। আমি কাকে জিজ্ঞাসা করব? তাহলে কি কালকে রাতে চোর এসে সবকিছু নিয়ে পালিয়ে গেল? এবার আমি কিসে রান্না করব? বাড়িতে এক্সট্রা গ্যাস ওভেন থাকলেও এক্সট্রা তো গ্যাস সিলিন্ডার নেই। এখন তো যখন তখন গ্যাস সিলিন্ডার পাওয়াও যাচ্ছে না। এবার আমি কি করি? এই বলে ঈশিতা সুইমিং পুলের পাশে বসে গালে হাত দিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুম থেকে উঠে পড়ে। কমল এবং তার বাবা অফিসে যাওয়ার আগে খাবার খেতে চাইলে ঈশিতা কিছুতেই তাদেরকে খাবার দিতে পারে না। আর ঈশিতা যখন গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন এবং অন্যান্য রান্নার সামগ্রী চুরি হয়ে যাওয়ার কথা বলে, তখন বাড়ির লোকেরা তার উপর খুবই চটে যায়। জানি না তুমি আর কত সর্বনাশ করবে। বাড়ির মধ্যে অত সুন্দর মডিউলার কিচেন থাকতেও তুমি নাচতে নাচতে সুইমিং পুলে রান্না বান্না করো। এখন আমরা চাইলেও গ্যাস সিলিন্ডার পাবো না। তুমি এবার কিভাবে রান্না করবে তুমি বোঝো। আচ্ছা কমল, তুমি একবার গ্যাস অফিসে গিয়ে দেখো না, বেশি টাকা দিয়ে যদি ব্ল্যাকে গ্যাস সিলিন্ডার কিনতে পাওয়া যায়। আমাদের বাড়িতে তো স্টোর রুমে এক্সট্রা গ্যাস ওভেন আছে। না, কিছুতেই না। তোমাকে আমরা বারবার সুইমিং পুলে রান্না করতে বারণ করেছিলাম, তুমি আমাদের কোনো কথাই শোনোনি। এবার তুমি কিভাবে আমাদের রান্না করে খাওয়াবে তুমি বুঝে নাও। এখন আমরা জলমুড়ি খেয়ে চলে যাচ্ছি, দুপুরে কিন্তু আমরা আবার খেতে আসবো। শোনো বৌমা, একটা শর্তে আমি তোমাকে গ্যাস সিলিন্ডার জোগাড় করে দিতে পারি। তুমি যদি আবার রান্নাঘরে রান্না বান্না করো, তাহলেই আমি তোমাকে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করে দেব। না, কিছুতেই না। বাড়িতে এত সুন্দর সুইমিং পুল থাকতে আমি রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে যাব কেন? ঠিক আছে, ছেড়ে দিন। আপনাদের কাউকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে হবে না। আমি কিভাবে রান্না করব সেটা আমি ভেবে নিয়েছি। কমল, তুমি নিশ্চিন্তে অফিসে যাও। দুপুরে বাড়িতে এলে আমি তোমাদের মাংস ভাত খাওয়াবো। ঈশিতার কথায় কেউ আর কোনো পাত্তা দিতে চায় না। সবাই যে যার মতো কাজে চলে যায়। কিন্তু ঈশিতা এবার সুইমিং পুলের পাশেই কয়েকটা ইটের সাহায্যে চুলা তৈরি করে। সে তাদের স্টোর রুমে পড়ে থাকা কাঠের ভাঙা চেয়ারগুলো বার করে নিয়ে আসে। সেগুলোই জ্বালানি হিসেবে ব্যবহার করে ঈশিতা রান্নাবান্না করতে শুরু করে দেয়। ওয়াও, এভাবে কাঠের উনুনে রান্না করতে আমার তো আরো বেশি ভালো লাগছে। ব্যাপারটা কি সুন্দর অ্যাস্থেটিক লাগছে। আমি কয়েকটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। এভাবে ঈশিতা পাগলামি করতে করতে রান্নাবান্না করতে থাকে। ঈশিতার এরকম পাগলামি দেখে বাড়ির লোকেরা আরো বেশি রেগে যায়। কিন্তু এবার ঈশিতাকে সবাই তার মতোই ছেড়ে দেয়। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কাটে। কিন্তু সুইমিং পুলের পাশেই কাঠের উনুনে রান্না করার ফলে কাঠের ছাই বাতাসের মাধ্যমে উড়ে সুইমিং পুলে জলে গিয়ে মিশে যায়। তাই বাড়ির অন্যান্য সদস্য যখন সুইমিং পুলে স্নান করতে যায়, তখন তারা খুবই রেগে যায়।
ঈশিতা, তুমি তো সুইমিং পুলের জলটা একেবারে কালো করে ফেলেছো। দেখো তো, সুইমিং পুলের উপরে কালো কালো ছাই ভেসে বেড়াচ্ছে। তুমি এরকম ভাবে আমাদের সুইমিং পুলের পরিবেশটা একেবারে নষ্ট করে দিচ্ছ। আর কিছুদিন পর আমরা সুইমিং পুল ব্যবহার করতেই তো পারবো না। এতই যখন সুইমিং পুল নিয়ে চিন্তা, তাহলে গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসবে। এতই প্রবলেম হলে যাও বাথরুমে গিয়ে স্নান করো, সুইমিং পুলে স্নান করার কি দরকার। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন যখন ঈশিতা রান্না করতে শুরু করে, তখন সে বাড়ির মধ্যে থেকে রান্নার জল নিয়ে যেতে ভুলে যায়। এ বাবা, আমি তো রান্নার জল নিয়ে আসতেই ভুলে গেছি। দূর, এখন আবার বাড়ির মধ্যে যেতে ভালো লাগছে না। আমি বরং আজকে সুইমিং পুলে জল দিয়েই রান্না করি। এমনিও সুইমিং পুলের জল তো কাচের মতো পরিষ্কার। এই বলে ঈশিতা সেদিন সুইমিং পুলে জল দিয়ে ভাত তরকারি এবং অন্যান্য সমস্ত কিছু রান্না বান্না করে। কিন্তু সেদিন সেই খাবার খাওয়ার পর ঈশিতা সহ বাড়ির প্রত্যেকেরই ভীষণ শরীর খারাপ করে। সবার পেটে ভীষণই ব্যথা হয় আর প্রত্যেকেরই বমি হতে থাকে। শেষ পর্যন্ত তাদের সবাইকে হাসপাতালে ভর্তি হতে হয়। ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানায়, আপনাদের প্রত্যেকের শরীরেই বিষক্রিয়া ঘটছে। আপনারা হয়তো সবাই কোনো বিষাক্ত খাবার খেয়ে ফেলেছেন। আপনারা কি খাবার খেয়েছেন সঠিকভাবে না বললে আমরা কিন্তু ঠিকঠাক চিকিৎসা করতে পারবো না। এমন কথা শুনে ঈশিতা খুবই ভয় পেয়ে যায় আর সে সবার সামনে সত্যি কথা বলতে বাধ্য হয়। আসলে কালকে আমি সুইমিং পুলে জল দিয়ে রান্না বান্না করেছিলাম। তাহলে কি সুইমিং পুলে জল দিয়ে রান্না করার জন্যই খাবারে বিষক্রিয়া ঘটেছে? ঈশিতার মুখে এমন কথা শুনে সবাই ভীষণ রেগে যায়। ছি, কেউ কখনো সুইমিং পুলে জল দিয়ে রান্না করে? আপনাদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আগে তো আপনার মাথার চিকিৎসা করতে হবে মনে হচ্ছে। ঈশিতা, তোমার জন্য আজকে আমরা সবাই একসাথে মরতে বসেছি। আমাদের কারো যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। উপরওয়ালার কৃপায় এক সপ্তাহের মধ্যেই ঈশিতা এবং তার পরিবারের সবাই সুস্থ হয়ে ওঠে। কিন্তু এরকম ঘটনার পর ঈশিতার শিক্ষা হয়ে যায়। সে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। ঈশিতা এখন সুইমিং পুলে রান্না বান্না বন্ধ করে দিয়ে আবার রান্নাঘরে রান্না করতে শুরু করে। তবে এবার আর রান্নাঘরে রান্না করতে ঈশিতার গরম লাগে না, কারণ কমল ঈশিতার কথা ভেবে রান্নাঘরে এসি লাগিয়ে দেয়। এখন ঈশিতা রান্নাঘরে এসি চালিয়ে খুব সহজেই আরাম করে রান্নাবান্না করতে পারে। দীপান্বিতার কালো শাড়ি খুব পছন্দ ছিল। সে মার্কেটে গেলে শুধুই কালো শাড়ি কেনে। দীপান্বিতার মায়ের অর্থাৎ সীমা দেবীর কালো রং একদম পছন্দ ছিল না। তাই দীপান্বিতা যখনই কালো শাড়ি পরে তখনই তার মা সীমা দেবী তাকে বকাবকি করে। একদিন দীপান্বিতা কালো শাড়ি পরে মার্কেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। তখন তার মা তাকে কালো শাড়ি পরে থাকতে দেখে বলে, আবার এই কালো শাড়ি পরেছিস? আমি তোকে কতবার এই কালো রঙের শাড়ি পরতে বারণ করেছি বলতো? কালো শাড়ি পরলে তোকে একটা কালো ভূতের মতো দেখায়। মা, তুমি দেখো তো ভালো করে আমার গায়ের রং কত ফর্সা, আর তুমি আমাকে কালো ভূত বলছো? আমি তোর গায়ের রঙের কথা বলেছি নাকি? সারাদিন তুই এই যে কালো শাড়ি পরে ঘুরে বেড়াস, তাই তো তোকে কালো ভূত বলতে হচ্ছে। মা, তুমি জানো তো যে কালো রঙের শাড়ি আমার কত পছন্দ। কিন্তু আমার পছন্দ না, তাই তুই আর এই কালো রঙের শাড়ি পরবি না, বুঝেছিস? মা, তোমার এই একই কথা বারবার শুনতে ভালো লাগে না। তুমি জানো যে আমি কালো শাড়ি পরা ছাড়তে পারবো না। ছাড়ো এসব কথা, এবার বাদ দাও, আমাকে যেতে দাও। আমি এখন মার্কেটে যাচ্ছি আরো একটা নতুন কালো শাড়ি কিনতে। আবার কালো শাড়ি? তার মায়ের কথা শেষ হতে না হতেই দীপান্বিতা সেখান থেকে চলে যায়। মার্কেটে যাওয়ার আগে দীপান্বিতা তার এক বান্ধবী রুহিকে ফোন করে ডেকে নেয়। মার্কেটে এসে রুহি দীপান্বিতাকে বলে, বল দীপান্বিতা, আমাকে মার্কেটে আসতে বললি যে, কিছু কাজ আছে নাকি? না রে, তেমন কিছু কাজ না। আমি একটা নতুন কালো শাড়ি নেব, তাই তোকে আসতে বলেছি। তুই আমাকে কালো শাড়ি পছন্দ করতে হেল্প কর না প্লিজ। কেন রে, তুই সব সময় তো কালো শাড়ি কিনিস। বিয়ের আগে কেউ কালো শাড়ি পরে নাকি? কেন রে, বিয়ের আগে কালো শাড়ি পরতে নেই? এটা কি কোথাও লেখা আছে নাকি? আর তাছাড়া যার যেমন পছন্দ সে তেমন পোশাক তো পরবেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু এই যে তুই কদিন আগে একটা কালো শাড়ি কিনেছিস, সেটা কি হলো? আর বলিস না, ওই শাড়ির কাপড়টা আমার একদম পছন্দ হয়নি। আমি ওটা আর পরবো না, তাই একটা নতুন শাড়ি কেনার জন্য এসেছি। আচ্ছা ঠিক আছে, চল। এই বলে দীপান্বিতা এবং রুহি একটা শপিং মলে প্রবেশ করে।
শপিং মলে একটা পুতুলের গায়ে কালো শাড়ি পরানো দেখে দীপান্বিতা সেই শাড়িটা খুব পছন্দ হয়। তাই দীপান্বিতা শাড়িটা রুহিকে দেখিয়ে বলে, দেখ তো রুহি, শাড়িটা কেমন লাগছে? এই শাড়িটা পরলে আমাকে সুন্দর লাগবে। কিন্তু দীপান্বিতা দেখ, এই শাড়িটার 5,000 টাকা দাম। তুই এত দামি শাড়ি পরবি? হ্যাঁ, কালো শাড়ির জন্য তো আমি আমার সম্পত্তিও বিক্রি করতে রাজি আছি। এটা তো সামান্য 5,000 টাকা। তুই আর তোর এই কালো শাড়িকে আমার সেলাম। তোর যেটা ভালো লাগে তুই সেটাই কিনে নে বাবা। রুহির এমন কথা শুনে দীপান্বিতা হেসে ফেলে। দীপান্বিতা আর কোনো কিছু না ভেবে শাড়িটি কিনে ফেলে এবং তারপর তারা যে যার বাড়ি চলে যায়। এদিকে দীপান্বিতার মা তাকে কালো শাড়ি কিনতে দেখে আবারও খুব বকাবকি করে, কিন্তু দীপান্বিতার তাতে কিছুই যায় আসে না। তার কালো শাড়ির প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছিল। একদিন সীমা দেবী দীপান্বিতার কাছে এসে বলে, বিকালে তোকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু আমি তোকে প্রথম থেকেই বলে রাখছি যে তুই এই কালো শাড়ি পরে তাদের সামনে যাবি না। কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না যে। কেন? তোর কালো শাড়ি তো খুব পছন্দ। এখন না হয় বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে সবসময় কালো শাড়ি পরবি। কিন্তু মা, আমি কোনো কথা শুনতে চাই না। বিকালে কালো রং বাদে অন্য রঙের পোশাক পরে রেডি হয়ে পাত্রপক্ষের সামনে চলে যাবি। এই বলে সীমা দেবী সেখান থেকে চলে যায়। বিকালবেলা পাত্রপক্ষ অর্থাৎ কামিনী দেবী এবং তার একমাত্র ছেলে সুজয় দীপান্বিতাকে দেখতে এলে দীপান্বিতা একটা সবুজ রঙের শাড়ি পরে তাদের সামনে আসে। তাকে দেখে সুজয় এবং তার মা কামিনী দেবীর খুব পছন্দ হয়। এটা দেখে দীপান্বিতার মা সীমা দেবীর খুব খুশি হয়। তাই সে তাদেরকে মিষ্টি মুখ করাতে গেলে দীপান্বিতা হঠাৎ করে বলে ওঠে, বিয়েতে আমার একটা শর্ত আছে। দীপান্বিতার এই কথা শুনে কামিনী দেবী বলে, তোমার আবার কি শর্ত আছে? তুমি বলতে পারো। বিয়েতে আমি লাল শাড়ির বদলে কালো শাড়ি পরবো। দীপান্বিতা, এসব তুই কি শুরু করেছিস বলতো? সীমা দেবীকে থামিয়ে সুজয় বলে, না না, ঠিক আছে, যদি বিয়েতে কালো শাড়ি পরার ইচ্ছা থাকে তাতে অসুবিধা কি? নো প্রবলেম। কিন্তু সুজয়, বিয়েতে কালো শাড়ি পরাটা তো অশুভ হবে। কালো রং হলো অশুভের প্রতীক, আর বিয়ের মতো শুভ কাজে অশুভ জিনিস ব্যবহার করা যাবে? মা, তার যখন নিজের বিয়েতে কালো শাড়ি পরার ইচ্ছা হয়েছে, তাহলে আমরা কি এইটুকু শখ তার পূরণ করতে পারবো না? বলো তো। ঠিক আছে বাবা, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন বউকে কালো রঙের শাড়ি পরতে দেখে সকলেই তো অবাক হয়ে যায়। কামিনী দেবীর আত্মীয়রা নতুন বৌমার কালো শাড়ি পরার কারণ জিজ্ঞাসা করলে কামিনী দেবী বলে বৌমার বিয়েতে কালো রঙের শাড়ি পরার ইচ্ছে ছিল, তাই তারা তার ইচ্ছে পূরণ করেছে। কিন্তু বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেলেও দীপান্বিতা যখন সেই একইভাবে কালো রঙের শাড়ি পরতে থাকে, তখন একদিন তার শাশুড়ি মা কামিনী দেবী তাকে ডেকে বলে, বৌমা, তুমি বিয়েতে কালো শাড়ি পরতে চেয়েছিলে, তাতে আমরা রাজি হয়েছিলাম, কিন্তু বিয়ের এতদিন পরেও দেখছি তুমি সেই কালো রঙের শাড়ি পরেই চলেছো। আসলে মা, আমার কালো শাড়ি পরতে খুব ভালো লাগে। এমনকি আমি বিয়ের আগেও কালো শাড়ি পরতাম, তাই এখন আমি সবসময় কালো শাড়ি পরি। বিয়ের আগে তুমি সবসময় কালো শাড়ি পরতে, সেটা ঠিক আছে, কিন্তু এখন সেটা চলবে না। তুমি নতুন বউ, তোমাকে বিভিন্ন রঙের শাড়ি পরতে হবে, বিশেষ করে লাল রঙের শাড়ি পরতে হবে। কিন্তু মা, আমি কিছু শুনতে চাই না বৌমা, তুমি এখনই গিয়ে এই শাড়িটা চেঞ্জ করে অন্য রঙের শাড়ি পরে এসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই বলে দীপান্বিতা তার কালো শাড়ি চেঞ্জ করতে তার রুমে চলে যায়। আমার কালো শাড়ি পরা নিয়ে বিয়ের আগে মা বকা দিত, আর এখন বিয়ের পরে শাশুড়ি মা বকা দিচ্ছে। আমার ইচ্ছার কোনো দাম নেই। দীপান্বিতা কালো শাড়ি চেঞ্জ করে একটা লাল রঙের শাড়ি পরে বাড়ির বাকি সব কাজ করতে শুরু করে। সেদিনের পর থেকে দীপান্বিতা একদিন কালো শাড়ি পরলে পরের দিন অল্টারনেট করে অন্য রঙের শাড়ি পরে। একদিন গরমের দিনে বিদ্যুৎ চলে যাওয়ায় দীপান্বিতা ছাদে হাওয়া খেতে যায়। গরমের দিনে এমন প্রায়ই বিদ্যুৎ চলে যাওয়ায় দীপান্বিতা প্রায় তাদের ছাদে গিয়ে সময় কাটায়। একদিন রাত্রিবেলা কামিনী দেবীর এক প্রতিবেশী রুক্মিণী দেবী এক ওঝাকে নিয়ে তাদের বাড়িতে হাজির হয়। রুক্মিণী দেবীকে ওঝাকে সঙ্গে করে নিয়ে আসতে দেখে কামিনী দেবী বলে, রুক্মিণী, এই ওঝাকে নিয়ে আমাদের বাড়ি এসেছো কেন? আর বলো না দিদি, তোমাদের এই বাড়ির ছাদে ভূত আছে। আমি প্রত্যেকদিন তোমাদের ছাদে একটা কালো ছায়া বসে থাকতে দেখতে পাই।
আজকেও আমি তাই দেখেছি, তাই এই ওঝাকে সঙ্গে করে নিয়ে এসেছি ভূত তাড়ানোর জন্য। এইসব কি আবল তাবল বকছো? আমাদের ছাদে ভূত আছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? দিদি, তোমার বিশ্বাস না হলে তুমি আমার সঙ্গে ছাদে চলো, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে দেখছি ভূতটা এখনো তোমাদের ছাদেই আছে। এই বলে তারা সকলে ছাদে যায়। ছাদে গিয়ে চাঁদের আলোয় তারা সত্যি একটা কালো ছায়াকে বসে থাকতে দেখে। এটা দেখে ওঝা তো বিড়বিড় করে কি যেন বলতে শুরু করে। এসব কথা শুনতে পেয়ে সেই কালো ছায়াটা তাদের দিকে এগিয়ে আসে। সেই কালো ছায়াটা কিছুটা সামনে আসতেই তারা দেখে যে সেটা কোনো ভূত নয়, সেটা হলো কামিনী দেবীর বৌমা অর্থাৎ দীপান্বিতা। কালো শাড়িতে দীপান্বিতাকে দেখে সকলে অবাক হয়ে যায়। তাদের সকলকে দেখে দীপান্বিতা বলে, কি ব্যাপার, আপনারা এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আর এই ওঝা এখানে কেন? তুমি এত রাতে এখানে কি করছো বৌমা? আসলে মা, ঘরে তো কারেন্ট নেই, খুব গরম লাগছিল, তাই একটু ছাদে এলাম ঠান্ডা হাওয়া খেতে। তুমি তাহলে প্রত্যেকদিন ছাদে এই কালো শাড়ি পরে আর লম্বা লম্বা চুল ছেড়ে ঘোরাঘুরি করো? হ্যাঁ, কেন, কি হয়েছে? দিদি, তোমার নতুন বৌমাকে কালো শাড়ি পরে এইভাবে ভূতের মতো ছাদে বসে থাকতে বারণ করো। নতুন বৌমা কি কালো রঙের শাড়ি পরে? আর তাছাড়া কালো তো অশুভ রং। এমন সময় সুজয় সেখানে চলে আসে। রুক্মিণী দেবীর কথা শুনে কামিনী দেবীর তার বৌমার উপর খুব রাগ হয় এবং সে কড়া মেজাজে দীপান্বিতাকে বলে, বৌমা, তোমাকে কতবার মানা করেছি এই কালো রঙের শাড়ি তুমি পরবে না, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শোনো না। কিন্তু মা, আপনার বলার পর থেকে আমি তো একদিন পর পর কালো শাড়ি পরি। কিন্তু আজ থেকে বৌমা আমি তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে এই বাড়িতে তোমার আর কালো রঙের শাড়ি পরা চলবে না। সুজয় তার মায়ের কথা শুনে বলে, মা, তুমি আবার দীপান্বিতাকে ওর কালো শাড়ি পরার জন্য বকাবকি করছো? আমি তো তোমাকে অনেকবার বলেছি যে দীপান্বিতা যে রঙের শাড়ি পরতে পছন্দ করে সেই রঙেরই শাড়ি পরতে পারে, তাতে অসুবিধা কি তোমার মা? বকবো না তো কি করব? তোর বউয়ের এই কালো শাড়ি পরার জন্য আজকে বাড়িতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মা, তাতে কি হয়েছে? রুমকিনী আন্টি তো দীপান্বিতাকে ভুল দেখেছে, তাতে তো দীপান্বিতার কোনো দোষ নেই। আর তাছাড়া ওটা দীপান্বিতার নিজস্ব চয়েস। ওর যদি কালো রঙের শাড়ি পরতে ভালো লাগে তাহলে ওকে কালো শাড়ি পরতে দাও না। আমার দীপান্বিতার কালো শাড়ি পরা নিয়ে কোনো আপত্তি নেই। তাছাড়া মা, তুমি তো আমাকে কোনোদিনও কালো রঙের শার্ট পরতে মানা করো না, তাহলে বৌমাকে কেন মানা করছো? সব রুলস কি শুধু তাহলে বৌমাদের জন্য? তাদেরও তো কিছু ভালো লাগার জিনিস থাকতে পারে। মা, প্লিজ নিজের চিন্তাধারা একটু চেঞ্জ করো, দেখবে তোমার চোখে দীপান্বিতাকে কালো শাড়ি পরে খুব সুন্দর লাগবে। আমরা ওর নিজের পরিবার হয়ে যদি ওকে কথা শোনাই তাহলে বাইরের মানুষ তো আরো বেশি করে সুযোগ পাবে ওকে কথা শোনানোর। ছেলের এমন কথা শুনে কামিনী দেবী নিজেই তার ভুলটা বুঝতে পারে এবং সে দীপান্বিতাকে বলে, বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার ভালো লাগার কথা একবারও না ভেবে শুধু লোকের কথাই ভেবেছি। না না মা, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো আমার মায়ের মতো, আমি আপনার কথাই কিছু মনে করিনি। সেদিনের পর থেকে কামিনী দেবী কোনোদিন দীপান্বিতাকে কালো শাড়ি পরার জন্য বকাবকি করতো না, বরং তাকে সুন্দর দেখাচ্ছে বলে তার প্রশংসা করত। তারা এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে।